বহু বছর থেকেই দীঘার সমুদ্র সৈকত লক্ষ লক্ষ মানুষকে নিজের দিকে আকর্ষণ করে চলেছে। প্রত্যেক বছর প্রচুর মানুষ দীঘার সমুদ্র সৈকতে আসেন, সেই জায়গাটাকে উপভোগ করেন এবং অনেকেই এটা বলে থাকেন যে দীঘা যাওয়ার মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি আছে, একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে, যেটা হয়তো অন্যান্য আরও অনেক এক্সোটিক বিচে গিয়েও পাওয়া যায় না। এবং আমাদের মধ্যে খুব কম মানুষই হয়তো আছেন যারা এখনো পর্যন্ত দীঘা যাননি। কিন্তু শুধুমাত্র কি সমুদ্র সৈকত যেটা মানুষকে এত এত বছর ধরে টেনে আসছে, নাকি সেখানে আছে আরও অন্য কোনো কিছু? আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত, এবং এই ঘটনাটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো অবধি কিন্তু পাওয়া যায়নি। এবং যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করেছে, বিভিন্নভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, কিন্তু ওদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেটা যে কেন ঘটেছিল, কিভাবে ঘটলো, সেটা ওরা আজ নিজেরাও বুঝতে পারে না। তো কেউ কোথাও যাবেন না, এই ঘটনাটা প্রত্যেকে পুরো প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং আপনাদের খুব এনজয় করবেন। তো সকলে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তার ফলে তারা নিজেদেরকে এবং তাদের পরিচিত এবং ভালোবাসার মানুষদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আর একটা কথা আপনাদেরকে বলে নিই, আজ থেকে ঠিক 2টো এপিসোড আগে অর্থাৎ 499তম এপিসোডে একজন দিদি তার জীবনের একটা ঘটনা পাঠিয়েছিলেন এবং আমি আপনাদেরকে ঘটনাটা বলেওছিলাম। আপনারা অনেকেই ঘটনাটা অলরেডি শুনে ফেলেছেন। তো সেখানে উনি বলেছিলেন যে আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা যেন ওনাকে সাজেস্ট করেন। তো আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন। তো উনি একটা ইমেল করেছেন আমাকে যে উনি যখন এই ঘটনাটা ভূত ভগবান চ্যানেলে শোনানো হয় 499তম এপিসোডে, তো উনি তখন ঘটনাটা উনিও শুনেছেন। তো সবাই অনেক মন্তব্য করেছে। তো সেগুলো দেখে না ওনার একটা অদ্ভুত রকমের একটা অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। তো সেই জন্য উনি সেইভাবে কাউকে রিপ্লাই করেননি, কিন্তু উনি প্রত্যেকের কমেন্টটা পড়েছেন এবং উনি বলছেন যে আমি যখন আপনি ঘটনাটা বলছিলেন, আমি যখন শুনছি মোবাইলে, আমার নিজের কেন জানি না হাত পা কাঁপছিল এবং সবাই আমাকে এত ভালো ভালো কথা লিখেছে। উনি বলছেন যে আমি কমেন্টগুলো পড়ে অনেক রিলিফ ফিল করছি। হ্যাঁ, আমার হয়তো একটু অসুবিধে হচ্ছে, আমি কোনো কিছু মোবাইলে টাইপ করতে পারছি, একটু হাত কেঁপে যাচ্ছে। ইভেন ওই কমেন্টগুলো উনি প্রত্যেকটা বারবার করে পড়ছেন নাকি। আপনারা অনেকেই কমেন্ট করে ওনাকে অনেক ভালো ভালো উপদেশ দিয়েছেন। কেউ বলেছেন বজরংবলী দেবের পুজো করতে, কেউ বড় মায়ের কাছে প্রার্থনা করতে বলেছেন, সেগুলো উনি সবই করবেন উনি বলেছেন। তবে এটাও উনি জানিয়েছেন যে এই ঘটনাটা আমাদের চ্যানেলে শেয়ার করে ওনার খুব ভালো লেগেছে এবং আপনারা যেরকম কমেন্ট করেছেন সেগুলো সেই মতোই উনি নিজের জীবনটাকে পরবর্তী সময় চালনা করবেন। তবে একটা জিনিস ঠিক, সেটা উনি নিজেও লিখেছেন ইমেলে, যে হয়তো কোথাও না কোথাও ওনারও একটা গাফিলতি ছিল, সেই জন্যই হয়তো বিষয়টা এত দূর অবধি চলে গেছে। তো বর্তমানে উনি যেটা জানিয়েছেন যে এখন উনি এই জিনিসটা থেকে বেরোতে তো পারছেন না। উনি লিখেছেন যে আমি হয়তো চাইলেও এখন আর পুরো বিষয়টা থেকে বেরিয়ে যেতে পারবো না, কিন্তু ওনার যে মন মানসিকতাটা খুব ভেঙে গেছিলো সেই জায়গা থেকে উনি কিন্তু অনেকটা কনফিডেন্স পাচ্ছেন। তো এটাই আপডেট ছিল, সেটা আমি মনে হলো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, হয়তো আপনাদের মনে আসতে পারে যে সেই দিদি এখন কেমন আছে। তো সেই জন্য উনি ইমেলটা করেছেন, আমি আপনাদেরকে এই বিষয়টা আপডেট দিয়ে দিলাম। তো এবারে চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে শুভম লিখে পাঠিয়েছে হাওড়া থেকে। ও ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে
আমি ঘটনাটা আপনাদের সামনে বলি। আচ্ছা, শুভমের সম্পর্কে প্রথমে কিছু কথা বলে নিই, এবং পুরো ঘটনা সম্পর্কে আমাকে কিছু কথা আগে বলে নিতে হবে, তাহলেই আপনারা কিন্তু ঘটনাটা ভালো করে বুঝতে পারবেন। তো শুভম ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করতো। এবার ওর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তো ও আর ওর যে মামাতো ভাই রয়েছে, সেই মামাতো দুই ভাই হচ্ছে যমজ, এবং ওর থেকে সেই মামাতো দুই ভাই মাত্র 3 মাসের ছোট। এবার তাই জন্য শুভম এবং ওর এই মামাতো দুই ভাই এরা কিন্তু প্রায় সেম এজ, এবং একই সাথে ওরা একই ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। শুভম ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েট, আর ওরা দুজনেই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, দুজনেই সেম দুই ভাই, ওরা যমজ, এবং ওরা কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এবার ওদের মধ্যে মানে এই শুভম এবং ওর যেই দুই ভাই, মাস্তুতো দুই ভাই, এদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো, এবং এরা একে অপরের সাথে না মানে মনে হবে এদেরকে দেখলে নাকি দূর থেকে লোকে বলে যে এরা তো 3 ভাই, হয়তো মানে কোনো ডিফারেন্স নেই, 3 মাসের মাত্র ছোট বড়। আর মানে ওরা সব কিছু মানে সবার সাথে শেয়ার করে। এই 3 জনের মধ্যে কোনো কিছু আর কি গোপন নেই, পড়াশোনা থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে সবাই সমস্ত বন্ধু বান্ধবদের কোথায় কি হচ্ছে, কোথায় কোন মুভি চলছে, কোথাও কোনো সিনেমা নিয়ে কথা বা কোনো ক্রিকেট নিয়ে কথা, সব কিছু এরা 3 জনে একে অপরের সাথে শেয়ার করে। এবার শুভম যেটা জানিয়েছে যে ওরা প্ল্যান করছিল যে ওরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে যে যার মতো বাইরে পড়তে যাবে, হায়ার স্টাডিজের জন্য যাবে। তো সেই জন্য এই 3 জনে মিলে ঠিক করলো যে তার আগে মানে যদি চলে যাওয়া হয় সেক্ষেত্রে মানে আবার কবে ইউনিয়ন হবে, সবাই ব্যস্ত হয়ে যাবে, তো ওরা একটা তার আগে ঘুরতে যাবে 3 জনে মিলে। তো যা ভাবা তাই কাজ। তো বাড়ি থেকে প্রথম বললো যে বেশি দূরে যেতে হবে না, কাছাকাছির মধ্যে কোথাও গেলে যা। তো ওরা তখন ভাবলো যে ওরা দীঘা যাবে। তো কে কে যাবে? শুভম যাবে, আর ওর এই মাস্তুতো দুই ভাই যাবে, 3 জনে মিলে যাবে। এবং ওরা না মানে অনেক মানে পুরো রাত অবধি, অনেক রাত অবধি, মধ্যরাত অবধি ওরা নিজেরা কেরিয়ার নিয়ে ডিসকাস করতো যে কোন লাইনে পড়াশোনা করবে ওরা। মানে ওয়ে হয়তো কিছু ইউনিভার্সিটির খোঁজ খবর এনেছে, শুভম হয়তো কিছু ইউনিভার্সিটির খোঁজ খবর দিল ওদেরকে। মানে ওরা এগুলো নিয়ে প্রচুর আলোচনা করতো, কথাবার্তা বলতো, ফিউচার প্রসপেক্ট নিয়ে কথা হতো ওদের মধ্যে। তো ওরা ভাবলো যে সেসবও হবে, আবার একটু ঘোরাও হবে, মাইন্ডটাও খুব ফ্রেশ হবে, তারপরে যে যার মতো আলাদা আলাদা জায়গায় চলে যাবে, আবার কবে দেখা হবে না হবে। তো ওরা দীঘা যায়। এবার দীঘা যে ওরা যাবে, তো শুভমদের যে গাড়ি ছিল, তো শুভমদের গাড়ি করেই 3 জনে মিলে দীঘা যায়, এবং গাড়িটা কিন্তু ওদের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার চালাচ্ছিল। তো নির্দিষ্ট দিনে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এইবারে ওরা যখন গাড়ি নিয়ে দীঘা গিয়ে পৌঁছে, ওরা হোটেল আগে থেকেই বুকিং করে রেখে গেছিলো একটা রুম। তো ওদের মধ্যে যে গাড়ি যে ভদ্রলোক চালায়, তো সেই লোকটা মানে যে আর কি অ্যাকচুয়ালি ওদের ড্রাইভার ছিল, তো সে সেদিনকে যেহেতু ওভারনাইট স্টে করতে হবে, তো সেই লোকটি আসেনি, সেই লোকটি তার ছেলেকে পাঠিয়েছে। তার ছেলেকে পাঠিয়েছে মানে সেও আর কি গাড়ি চালাতে জানে, তারও লাইসেন্স রয়েছে, সেও এরকম মানে ড্রাইভিংয়ের কাজকর্ম করে। এবার ওই যে ছেলেটা ছিল, সেই ছেলেটা মানে ওদের থেকে খুব বেশি কম বয়স হবে না, হয়তো মেরে কেটে হয়তো 1 বছরের ছোট হবে। তো ছেলেটা খুব ভালো গাড়ি চালায়। তো সে গাড়ি নিয়ে ওদেরকে নিয়ে এসছে। এবার সেই ছেলেটার নাকি রিলস বানানোর খুব শখ, ফেসবুকে রিলস করার খুব শখ। তো রিলস করতে খুব ভালোবাসে। তো ও বলছে যে বাহ, দীঘাতে আসছি, আমি এই জন্যই বাবাকে বললাম যে আমি এই কাজটা নিই, তাহলে আমি বেশ কয়েকটা রিলস বানাতে পারবো। সেটা নাকি খুব ভালো নাচে। ও কোনো একটা জায়গায় মানে বলিউড ডান্স শিখতো, কিন্তু পরবর্তী সময়ে অভাবের সংসার, সেই জন্য ওকে মানে শেখাটা ছেড়ে দিতে হয়। আর যেহেতু বেশ পয়সাও খরচাপাতি হয়, তো সেই জন্য নাচটা ছেড়ে দেয়, কিন্তু ও নিজে নাচটা কিন্তু কন্টিনিউ করেছিল। তো ও যে রিলস বানায়, সেই রিলসে নাকি ও নিজেই নাচে, মানে কোন একটা লোকেশনে গিয়ে ও নিজে নাচছে, এরকম। এটা হচ্ছে ওর রিলসের কন্টেন্ট। তো শুভম এবং আরও ওর যে মাসুতো দুই ভাই, তারা বললো ঠিক আছে তুমি করো, তোমাকে না আমরা ভালো করে ভিডিও করে দেবো, তুমি যখন নাচতে ভালোবাসো তুমি নাচতেই পারো। এইবারে ওরা যাচ্ছে, এবং যাওয়ার পথে ওরা 2 জায়গায় গাড়ি থামায়, এবং সেখানে চা ঠা খায়, এবং সেখানেও জায়গা দেখে ও ছেলেটা আর কি গানের তালে নাচছে, এবং শুভম কখনো ওর মাস্তুতো ভাই এরা ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে। এবার এই যেতে যেতে মানে শুভম তো আগে থেকেই ছেলেটাকে চিনতো, কারণ কখনো কখনো মানে ছেলেটির বাবা যে অ্যাকচুয়ালি
গাড়ি চালাতো শুভমদের, সে অনেক সময় আসতে পারতো না, বা তার যদি শরীর টরীর খারাপ থাকতো তখন এই ছেলেটাই এসে ওদেরকে নিয়ে ঠিয়ে যেত। এবার শুভমের যে দুই মাস্তুতো ভাই রয়েছে ওদের সাথেও কিন্তু এই ছেলেটার বেশ একটা ভালো বন্ধুত্ব টাইপের সম্পর্ক হয়ে যায়। যেতে যেতে গল্প করতে করতে তো একটা বেশ ভালো চেনা পরিচিত হয়ে গেছে। এবার তখন এই যে ছেলেটি, যে ছেলেটি ড্রাইভার, তো সে বলছে যে তোমরা তো দীঘা যাচ্ছ, তো দীঘায় কি করবে, কিছু প্ল্যান করেছো? বলছে হ্যাঁ এমনি আশপাশটা ঘুরবো। তখন বলতে তোমরা তালসারি চলো, আমি তোমাদেরকে তালসারি নিয়ে যাব, আমি এর আগে দুটো পার্টিকে ঘোরাতে নিয়ে এসেছিলাম, তো তালসারি জায়গাটা খুব সুন্দর, এবং তালসারি জায়গাতে দীঘার মতো এতটা ক্রাউড নেই, কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এটা কিন্তু একদম একদম আর্লি মর্নিংয়ে যেতে হবে, মানে খুব ভোরতে, প্রায় অন্ধকার থাকতে বেরোলে খুব ভালো হয়। ওখান থেকে একটা জায়গা থেকে নাকি খুব সুন্দর সানরাইজ দেখা যায়। তো বলছে যে তোমাকে তালসারি তোমাদেরকে আমরা নিয়ে যাব। তো এবার ওরা তো ঘুরতেই এসেছে, ওরা দুরাত থাকবে, তো ওরা বললো ঠিক আছে তালসারি যাবার। ওরা ভাইরা মিলে তিনজনে একসাথে আছে, তো রাতে খুব বেশি ঘুম তো হবেই না, গল্প আড্ডা করবে এটাই। তো ওরা বললো ঠিক আছে আমরা যাব। এবার ওদের যে ড্রাইভার যে ছেলেটা ছিল, সে যে হোটেলে আর কি ওদের হোটেল বুকিং করা ছিল সেখানেই ড্রাইভারদের থাকার জন্য একটা ডরমিটারি মতো দিয়েছিল। তো ড্রাইভার ছেলেটি ওইখানে থাকবে এবং বাকি তিনজন হচ্ছে রুমে থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেটা শুভম মেনশন করেছে, যে ওদের যে গাড়ি চালায় তার যে ছেলে আর কি, যে আর কি ওদেরকে নিয়ে গেছিলো, তার ডাক নাম হচ্ছে বাবলু। তো আমি এখানে বাবলু বলেই সম্বোধন করছি, ওর আসল নামটা বলেছে যে দরকার নেই রিভিল করার, ওকে বাবলু বলেই আপনি ঘটনাটা বলার ক্ষেত্রে সম্বোধন করবেন। তো আমি ওনাকে বাবলু বলেই সম্বোধন করছি। তো বাবলু ছেলেটা কিন্তু এমনিতে খুব ভালো ছেলে, ঠিক আছে? ও মানে কোনো নেশা ভান করে না, শুধু ওর ওই একটাই নেশা, সেটা হচ্ছে যে ও প্রচণ্ড নাচতে ভালোবাসে, এবং ও নিজে কিছু ছেলে মেয়েকে আবার নাচ শেখায়ও। মাঝে মধ্যে ও নাচের প্রোগ্রাম পেলে সে ওর গ্রুপ নিয়ে যায়, পারফর্ম করে, এরকম। তো ওর কিন্তু এমনিতে কোনো নেশা ভান করে না, খুবই ভালো ছেলেটা। পড়াশোনাও এইচএসের পরে আর কন্টিনিউ করতে পারেনি, তো ভালো আর কি। এবার ওরা দীঘা পৌঁছয়, দীঘা পৌঁছে খাওয়া দাওয়া করে, সমুদ্র সৈকতে যায়, একটু স্নান টান করে, এবং চারজনে একসাথেই গেছিলো, এবং তারপরে যে যার মতো ঘরে ঢুকে যায়। তারপর ওরা সন্ধ্যের পরে আর বেরোয়নি। তারপরে খাওয়া দাওয়ার অর্ডার করা হয়েছে, সবাই একসাথেই মাংস রুটি এসব খেয়েছে। খাওয়ার পরে বাবলু চলে গেছে ওদের ড্রাইভারদের থাকার যে ডরমিটরিটা দিয়েছে সেখানে, আর এরা তো নিজেদের মতো রুমে গল্প করছে। এবার গল্প করছে এবার বাবলু এসে বলল যে তোমরা কিন্তু একদম 4টের সময় রেডি হয়ে থাকবে, আমি কিন্তু 4টের সময় তোমাদের রুমে আসবো, তোমাদেরকে কিন্তু নিয়ে যাবো, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর তালসারি। আর মানে ওরাও বুঝতে পারছে, যেটা শুভম লিখেছে, যে অ্যাকচুয়ালি ওদের যতটা না দেখার ইচ্ছে ছিল তালসারি, তার থেকেও বেশি বাবলুর ইচ্ছে যে ও তালসারিতে গিয়ে বেশ ফাঁকা জায়গা থাকবে, আর্লি মর্নিংয়ে লোকজন একদম থাকবে না, তো খুব ভালো ভালো করে গানের ভিডিও শ্যুট করতে পারবে। এটা অ্যাকচুয়ালি মানে এটার জন্য কিছুটা বাবলু বেশি এক্সাইটেড ছিল শুভমদেরকে তালসারি নিয়ে যাওয়ার জন্য। তো ওদেরকে বলেছে ওখানে প্রচুর, আর সময়টা ছিল নভেম্বর মাস, মানে শীতের একদম শুরু, তো বেশ ভালো ওয়েদার। এবার বলছে যে ঠিক আছে আমরা 4টের সময় রেডি হয়ে থাকবো। তো ওরা মোটামুটি 2:30 অবধি গল্প করে, শুভম ওর দুই ভাই আরও। তো তারপরে ওরা শুয়ে পড়ে, মোবাইলে অ্যালার্ম লাগিয়ে শুয়ে পড়ে। 3:45-এর সময় অ্যালার্ম লাগিয়েছে, যথারীতি 3:45-এর সময় অ্যালার্ম বেজেছে, এবং ওরা তিনজনই রেডি হয়ে একদম ফিট হয়ে বাইরে বেরিয়েছে, আর দেখছে বাবলু পার্কিং থেকে গাড়ি বার করছে। তো ওরা গাড়িতে উঠে পড়েছে, তো দেখছে যে বাবলু খুব এক্সাইটেড, মানে ও ভাব গান ফান বেছে রেখেছে, কোন কোন গানে ও নাচবে, আর সত্যি ছেলেটা ভালো নাচেও। এবার বাবলু বলছে যে তোমরা কিন্তু না আমাকে এইভাবে ভিডিওটা করে দেবে, আমার এই গানটার যখন এই লাইনগুলো হবে সে সময় তুমি না আমার পায়ের দিকে ফোকাস করবে ক্যামেরাটা, মানে ওই মোবাইলের ক্যামেরার কথাই আর কি বলছে। মানে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু চিন্তা করো না, তুমি শুধু নাচবে, আমরা বাকিটা বুঝে নেবো, দুটো মোবাইলে আমরা ক্যামেরা করবো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেইটাই আপলোড করবে। বলছে ঠিক আছে ঠিক আছে। এবারে যাই হোক, সমস্ত কিছু নিয়ে এবার ওরা যখন বেরিয়েছে তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, কিন্তু বাইরেটা অদ্ভুত লাগছে, হালকা হালকা কুয়াশা পড়েছে, মানে অদ্ভুত সুন্দর। তো ওরা বেরিয়েছে, ওরা একদম ডট 4টেতেই বেরিয়ে গেছে, হালকা আকাশে আলো সবে, তখনও পুরোপুরি ফোটেনি, জাস্ট মনে হচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে হয়তো এবার আস্তে আস্তে অন্ধকারটা জাস্ট কাটবে। এবার ওরা দীঘা থেকে তালসারি যাচ্ছে। এবার দীঘা থেকে তালসারি কিন্তু টোটোতেও যাওয়া যায়। এবার যথারীতি
ওরা যখন বেরিয়েছে দেখছে রাস্তাঘাট প্রায় পুরোই ফাঁকা, লোকজন নেই বললেই চলে। তো ওরা আসছে, এবার গিয়ে ওরা তালসারি জায়গাটায় পৌঁছেছে। এবার তালসারির ওদিকে কিছু ফাঁকা জায়গা আছে, মানে একদমই ফাঁকা, ঠিক আছে, সেখানে বাড়িঘরও আশেপাশে নেই। তো সেরকম একটা জায়গায় থেমেছে। থেমে প্রথম প্রথম মানে ও ছেলেটা একটু নাচফাচ করেছে, এবার ওরা সব ভিডিও করেছে এবং ওখান থেকে একটা বিচের দিকে গেছে ওরা, এবং সেই বিচটা কিন্তু খুব একটা মানে নন বিচ নয়, মানে লোকজন খুব একটা ওখানে যায় না। তো ওখানে গিয়ে বলছে যে এখান থেকে সূর্য ওঠাটা দেখতে খুব ভালো লাগবে, সানরাইজটা। তো ওরা বলছে ঠিক আছে, আমরা এখানেই সানরাইজ দেবো। এবং সেটা শুভম জানিয়েছে যে সত্যি অত ভোরবেলা দীঘার মানে অন্যরকম লাগে, মানে দিনের বেলা যেমন প্রচুর লোকজন গম গম করছে সেটা যেমন একরকম, আবার ওই একদম আর্লি মর্নিংয়ে বলছে একদম মানে পুরো সিরিন লাগছে। আর ওই বিচটায় স্পেশালি কিছুই সেরকম নেই, আশেপাশে বাড়িঘরও নেই। তো ওরা গেছে এবং গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর এদিক ওদিক ঘোরাফেরা করছে। তো সেই সময় ওখানে একটা মানে মাঝবয়সী মহিলা, প্রায় ওই 50-52 এরকম বয়স, তো মধ্যবয়সী একটা মহিলা ওখানে উবু হয়ে বসে রয়েছে এবং তার হাতে একটা চুপড়ি মতো কিছু একটা রয়েছে। খুব সম্ভব উনি হয়তো মাছ ফাছ ধরেছে, এরকম একটা কিছু হবে। এবার বাবলু হচ্ছে কি প্রচণ্ড নাচ পাগল মানুষ, এবং ও যেখানেই একটা সুযোগ পায় নাচ করে নেয়। ও বলিউড ডান্স করতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওরকম ডান্স করে। তো ওখানটায় হঠাৎ করেই বাবলু এসে বলছে কি, দাদা তোমরা আমাকে এখানে একটা ভিডিও করে দেবে, খুব ভালো লাগবে কিন্তু এখানে ভিডিওটা। তখন বলছে যে এখানে ভিডিও করবি, ভালো আসবে? বলছে হ্যাঁ, এই বিচের সামনে ভিডিও করি, দারুণ আসবে, এখন লোকজন নেই। এবার ও ওখানে মানে পজিশন দেখছে, গান ফান সেট করছে। তো সেই সময় ওইখানে যদি বললাম যে একজন মধ্যবয়সী মহিলা ছিলেন, তো সেই মহিলাটা এসেছে। এবার এসে উনি কি করছে, অদ্ভুত রকমভাবে ওনার একটা ছোট্ট জাল মতো রয়েছে, উনি বিচ থেকে অনেকটা সমুদ্রের দিকে এগিয়ে চলে যাচ্ছে নিজে নিজে একা একা, এবং ওনার ঘাড়ের সাথে একটা চুপড়ি বাঁধা রয়েছে এবং ওই ছোট জালটা উনি ফেলে ওইভাবে মাছ ধরছে। এবার এই শুভমের যে যে মাসতুতো ভাই, তার দুটো যমজ ভাই, তার মধ্যে একটা ভাই বলছে যে এই দেখ উনি কিভাবে এই বয়সে একা একা কীরকম করে মাছ ধরছে, আর এইভাবে সমুদ্রে মানে অনেকটা উনি চলে গেছে, এবং ভিতরে ওরকমভাবে যে জাল ফেলে মাছ ধরা যায় আদতে, সেটাও একটা কিন্তু খুব অদ্ভুত বিষয়। তো ওরা ছবি পিছন থেকে ছবি তুলছে, ভিডিও করছে যে উনি কিভাবে মাছ ধরছে, এটা তো খুব অদ্ভুত বিষয়। এবার ওরা ছবি দু একটা তুলেছে, এবার বাবলু নাচ করছে বিচে, একদম জলের ওখানে নাচ করছে, আর শুভমই তখন ভিডিওটা করছে। আচ্ছা, এখানে বলে রাখি এটা কিন্তু বাবলুর ফোনে ভিডিওটা হচ্ছিল। এবার হঠাৎ করেই যখন শুভম খুব মন দিয়ে ভিডিওটা করছে, তখন না মানে ওই ভদ্রমহিলা যিনি আর কি মাছ ধরছিলেন, তিনি অনেকটা দূরে চলে গেছিলেন। এবার তিনি ফেরত আসছে, এবার ও এদিকে নাচছে। নাচতে নাচতে মানে ওই যে ভিডিওর যে আর কি স্ক্রিন, সেখানে দেখছে পিছন থেকে ওই ভদ্রমহিলা চলে আসে, সেটা মানে আর কি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, ও একটু ক্যামেরাটাকে একটু সাইডে প্যান করে নিয়েছে যাতে ওই ভদ্রমহিলাকে বেশি দেখা না যায়। এবার ও দেখলো, মানে ও তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে ক্যামেরা তাক করে তো মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে শুভম। তো ও দেখলো যে হঠাৎ করেই ওই ভদ্রমহিলা মানে একদম হাওয়ায় যাকে বলে মিলিয়ে গেল, একদম হাওয়ায় মিলিয়ে গেল। এবার ও না মানে একটু চমকে গেছে, মানে ও স্ক্রিনের দিকে দেখছে যে কীভাবে ছবিটা আসে। এবার ও দেখতে পাচ্ছিল যে ওই ভদ্রমহিলা ওদিক উল্টো দিক থেকে আসছে। এবার হঠাৎ করেই যখন ও স্ক্রিনে দেখছে, যে ও স্ক্রিনে দেখেছে যে একদম মহিলা হাওয়ায় মিলিয়ে গেল, সে আশেপাশে কোথাও নেই। তো স্বাভাবিকভাবে ও চোখটা সরে গেছে, এবং চোখটা সরে গিয়ে ও দেখছে যে বাবলু নাচ করছে নিজের মতো, ঠিক সেটা ঠিক আছে, কিন্তু ওই ভদ্রমহিলা পিছনে কোথাও নেই। আর এটা কিন্তু আমি সমুদ্রের কথা বলছি, ঠিক আছে, এটা কিন্তু আশেপাশে কোনো বাড়ি নয়, রাস্তা নয় যে উনি রাস্তা দিয়ে অন্য রাস্তায় চলে যাবে বা কোনো বাড়িতে ঢুকে যাবে, সেরকম কিছুই না। এবার ওর না প্রথম যেটা মনে আসে, উনি ভাবলো যে সে সময় কিন্তু সমুদ্রে খুব বেশি ঢেউ ছিল না, বাট মোটামুটি ছিল। এবার ও ভাবছে যে তাহলে কি ভদ্রমহিলা ডুবে গেলেন বা কিছু কি দুর্ঘটনা ঘটলো। দেখুন, একটা জিনিস যখন আমরা এরকম দেখি ফট করে, তখন কিন্তু আমাদের মনে যেগুলো সম্ভাব্য হতে পারে, যেটা স্বাভাবিক, আমরা সেগুলোই কিন্তু আমাদের মনে আসে প্রথমেই আমরা খুব অস্বাভাবিক কিছু তো ভাবি না, ভাবা সম্ভব নয়। এবার ও সেটাই ভেবেছে।
এবার ও যখন সেটা ভেবে মানে এরকম করে দেখছে, তো তখন কি করেছে, ও ভিডিওটা পজ করে দিয়েছে। পজ করে ও বাবলুকে বলছি, বাবলু তোর পিছনে ওই ভদ্রমহিলা ছিল, সে হঠাৎ করেই মানে আমি তোর ভিডিওটা করছি, উনি আসছিল, আমি হঠাৎ করে দেখলাম উনি গায়েব হয়ে গেল, উনি কি ডুবে ডুবে গেল নাকি? এবার তখন বাবলু বলছে, কি বলছো তুমি, বলে ও না কি করছে, আরও সামনে এগিয়ে গেছে। এবার ও যখন একটু সামনে এগিয়ে গেছে, তখন এবার শুভম কিন্তু ওর থেকে পিছিয়ে রয়েছে, আর বাকি যে দুই ভাই ছিল তারা একটু এদিক ওদিকে ভিডিও করছে। এবার তারাও এগিয়ে এসছে সামনে, যে কী হলো ব্যাপারটা, ওরা ওদিকে যাচ্ছে কেন? তো তখন শুভম চিৎকার করে বলছে, মনে হয় ওই মহিলা না জলে ডুবে যাচ্ছে। এবার বাবলু তো খুব এক্সাইটেড হয়ে গেছে যে এরকম একটা ঘটনা ঘটলো, ওনাকে তো বাঁচানো দরকার। শুভমও এগোচ্ছে, আর বাবলু তার থেকেও বেশি এগিয়ে আছে। এরপরে যেটা শুভম চোখে দেখেছে আমি সেটা আগে আপনাদেরকে বলি। শুভম দেখলো যে একটা ছোট ঢেউ এলো, মানে সেটা কিন্তু খুব বিশাল বড় ঢেউ না, মানে ওই ঢেউতে বাবলুর মতো একটা ছেলের হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার মতো মানে কিছু নয়, মানে কিছুই নয় সেটা, মানে ওর পড়ে যাওয়ার মতো সিচুয়েশন হওয়ার কথা নয়। যাই হোক, ধরে নেওয়া গেল যে ও নাচফাচ করছিল, হয়তো ও একটু মাথা টাথা ঘুরছিল, বা ও জলের টালটা সেই মুহূর্তে সামলাতে পারেনি, সেই জন্য শুভম দেখছে যে বাবলু এগিয়ে গেছে এবং বাবলু পড়ে গেল। এবং পড়ে যাওয়ার পরে যখন ঢেউ এসে, তো একটা সমুদ্রের যখন ঢেউ আসে, সেই ঢেউটা এসে তো আবার সরে যায়। ও দেখছে যে ঢেউটা এসে যখন সরে গেল, আর সেটা কিন্তু খুব বেশি সমুদ্রের ভিতরেও নয়, ও দেখছে যে বাবলুকে দেখা যাচ্ছে না। মানে এই যে ঢেউটা এসে জলটা আবার সরে চলে গেল, বাবলুকে তো দেখার কথা, বাবলুকে দেখা যাচ্ছে না। এবার শুভমের না মানে প্রচণ্ড ভয় লেগে গেছে। ওর হাতে তখন মোবাইলটা ছিল। এবার ও মোবাইল টোবাইল মানে পকেটে ঢুকিয়ে না, ও আরও মানে ও দিকবিদিক জ্ঞান চলে গেছে। ও ভাবলো কী হলো, মানে বাবলু কোথায় চলে গেল। এবার ও সামনের দিকে এগিয়ে গেছে, এবং সামনের দিকে যখন ও এগিয়ে গেছে, ও দুই ভাই পিছনে ছিল, তারা তো শুভমকে পিছন থেকে ডাকছে যে কিরে কিরে কোথায় যাচ্ছিস। এবার ওরাও সামনে চলে এসেছে। এবার তখন মানে শুভমের পুরো গলা অবধিও জলে চলে গেছে, সমুদ্রের জলে, কিন্তু বাবলুকে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, বাবলু কিন্তু মানে প্রচণ্ড ফিট, আর ও যথেষ্ট ভালো সাঁতার জানে। আর সত্যি বলতে যেটা শুভম লিখেছে, যে ঢেউটা এসেছিল, যে ঢেউটায় মনে হলো বাবলু পড়ে গেল এবং ওকে আর দেখা গেল না, সেই ঢেউটা কিন্তু একেবারেই খুব একটা বড় ঢেউ ছিলই না অল। আর ওর তো খুব টেনশন হয়ে গেছে। এবারে ও তারপরেও আর একটা ঢেউ এলো, সেই ঢেউটাও চলে গেল, কিন্তু বাবলুকে কোথাও দেখা যাচ্ছে না। এবার তখন শুভম চিৎকার করে বলছে যে এই বাবলু মনে হয় ডুবে গেল, বাবলু মনে হয় ডুবে গেছে, এরকম করে বলছে। এবার ওই দুই ভাই বুঝতে পারছে না কি করবে, কারণ ওই জায়গাটায় কেউ নেই। আর তখন সবে ভোরের আলো, মানে এবার হয়তো কিছুক্ষণ পরে ফুটবে, আকাশটা একটু হালকা হালকা নীল বোঝা যাচ্ছে এবার, ঠিক আছে। এবার বুঝতেই পারছেন নভেম্বর মাসের মিড, মানে সানরাইজ একটু দেরিতে হয়। এবার ওরা কি করবে কিছু বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ করেই একটা হাত দেখা যায়, ঠিক আছে, সেটা বাবলুর হাত বুঝতে পারে। তো শুভম কি করেছে, মানে ও ও তখন মাথা থেকে সমস্ত চিন্তাভাবনা বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ও কি করেছে, ওই হাতটাকে ধরে টেনে একদম খুব জোরে গায়ের জোরে টেনেছে। টেনে ওকে যখন মানে টানটা মেরেছে, তখন পিছন থেকে বাকি দুই ভাইও চলে এসেছে, ওরা তখন শুভমকে ধরে টেনেছে এবং শুভম ওকে ধরেছে। তো তাড়াতাড়ি করে ওদেরকে টেনে হিঁচড়ে কোনো রকমে মানে এই বিচে আনা হলো। এবার দেখছে বাবলু পুরো জল ফল খেয়ে ওর অবস্থা খারাপ, মানে পুরো পেট ফুলে গেছে কিছুটা, মানে ও জল খেয়েছে, এবং ও তো মানে যথেষ্ট চালাক চতুর ছেলে, ও জানে কিভাবে জলের সাথে ডিল করতে। তো ও কী করছে, ও নিজেই উল্টে গেছে, উল্টে গিয়ে ও ইশারায় বলছে, মানে বোঝাতে চাইছে কিছু একটা, যে ওকে ওর পেট থেকে জলটা বের করে দিতে। তো ওরকম উল্টে গেছে ও। তো তারপরে ওর যে দুই ভাই ছিল, সেই দুই ভাই ওকে পিঠে চাবড় চাবড় মেরে কোনো রকমে ওর মুখ থেকে জল ফল কিছু বার করেছে। আর শুভম তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ও ঠিকই ছিল, ওর বিশেষ কিছুই অসুবিধে হয়নি, কারণ ও মোটামুটি জলের মধ্যে যে গেছিলো সেটা ও কনসাস ছিল যে ও কতটা জলে যাচ্ছে না যাচ্ছে। কিন্তু ওরা তিনজনেই খুব অবাক হয়ে যায় যে বাবলুর মতো একটা ছেলে, সে কি করে ওইটুকু একটা ঢেউতে টাল সামলাতে না পেরে কি করে ও পড়ে গেল এবং এই ঘটনাটা ঘটলো। এবার দেখুন, অনেক সময় কিন্তু অনেক কিছু দূর থেকে খুব ছোট, খুব মানে লঘু বলে মনে হয়, কিন্তু
আদতে যেটা ঘটে সেটা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। এবার যাই হোক, তো ওখানে ও মোটামুটি যখন কিছুটা ধাতস্থ হয়ে গেল, তো তখন শুভমের না একটু রাগই হয় যে একটা ঢেউ সামলাতে পারে না, সে গেছে সমুদ্রে নাচতে, আর একটা মানে একটু হলে যদি কিছু একটা ঘটনা ঘটে যেত তাহলে ব্যাপারটা কি হতো। আর যেভাবে শুভম এগিয়ে গেছিল, শুভমও শুভমের সাথেও কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আর ওই বিচটা সত্যিই ফাঁকা, আর অনেক দূরে কিছু আর কি মাছ ধরার জন্য কিছু লোকজন, দু একটা লোক ছিল, কিন্তু তারা ছোট ছোট ডিঙি নৌকো নিয়ে ওদিকে যা করছে করছে, তারা এদিকে কেউই নেই। ফলে কিছু একটা যদি দুর্ঘটনা ঘটে যেত, হেল্প হেল্প চাইতো এবং সেই হেল্প আসতো, এসে ওদেরকে উদ্ধার করতেই করতে করতে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো বাবলুকে যখন বলছে যে কি রে, তুই এই সামান্য একটা ঢেউতে তুই টাল সামলাতে না পেলে পড়ে গেলি, আর তুই এখানে এসেছিস ভিডিও করতে, রিলস বানাতে, তো শখ কম না? তো তখন না ও চুপচাপ রয়েছে, মানে কিচ্ছু বলছে না। মানে যে ছেলেটা এত জলি, এত কথা বলতে ভালোবাসে, ভীষণ মিশুকে, সে না পুরো চুপ হয়ে ওটা গুম হয়ে গেছে। এবার ও চুপচাপ বসে আছে। তখন বলছে কি, গাড়ি ফাড়ি চালাতে পারবি নাকি? এবার এদিকে শুভম কিন্তু ড্রাইভিং জানে, কিন্তু ও খুব একটা ড্রাইভ করে না। তো তখন ও বলছে, ছেলেটা তো বাবলু তখন বলছে যে দাদা চলো একটু চা খেয়ে আসি। তখন মানে প্রায় ওখানে বাবলু, শুভম, ওরা সবাই প্রায় 20 মিনিট মতো ছিল। আর পুরো ওই 20টা মিনিট বাবলু পুরো মানে একদম গুম মেরেছিল, কোনো কথা বলছেন, মানে ওকে জিজ্ঞেস করছে কিছুই ও বলতে পারছে না। ও ফার্স্ট কথা এটাই বলে যে ও একটু চা খাবে। যাই হোক, তো ও ওখানের একটা দোকানে, আশেপাশেই একটা দোকান ছিল কিছু দূর গিয়ে, তো সেখানে ওরা চা খায়। এবং চা খাওয়ার পরেই না মানে ও ওদেরকে ঘোরাতে নিয়ে এসেছে। ও বলেছে তালসারির এই জায়গাটা খুব ভালো, এখানে এই আছে, ওখানে ওই আছে, সেখানে সেই আছে। এইবারে যখন ওকেই দেখছে এরকম গুম মেরে আছে, তো তখন ওর যে মাস্ততো যে দুই ভাই ছিল, সে বলছে কি রে, একটা ঘটনা ঘটেছে তাতে এরকম করছিস কেন? ঠিক আছে, হয়েছে হয়েছে, তা তুই এরকম করে গুম হয়ে আছিস কেন? কথাবার্তা বল, তুই কি ঘোরাতে টোরাতে আমাদেরকে নিয়ে যাবি না নাকি? তো তখন ও বলছে যে আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই দিনে দুপুরে একটা কথা বিশ্বাস করবে? তখন বলছে যে কি কথা? এবার এই সব কিছুর মাঝখানে শুভম এবং ওর যে দুই মাস্তুতো যে ভাই ছিল, এটা সবাই ভুলে গেছে যে শুধুমাত্র যে বাবলু ডুবে যাচ্ছিল তা নয়, ওই যে বয়স্কা ভদ্রমহিলা, সেও কিন্তু শুভম নিজে ভিডিও করতে করতে দেখেছিল যে সেই মহিলা হঠাৎ করে উবে গেল। এবার সমুদ্র সৈকতে যদি একটা এরকম ঘটনা ঘটে, তো সবাই ভাবতে পারে যে সে হয়তো জলে ভেসে গেছে বা কিছু একটা। এবারে যখন ওই বাবলু বলে যে তোমরা কি ওই মহিলাকে আর দেখতে পেয়েছো, সেই যে মধ্যবয়সী যে মহিলাটি চুপড়ি নিয়ে মাছ ধরছিল, তোমরা কি তাকে দেখতে পেয়েছো? এবার তখন না ওদের মানে মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। বললো আরে ঠিক বলেছো তো, তাহলে ওই মহিলা কি ডুবে গেল নাকি? মানে ওদের মধ্যে না তখন একটা মানে চমকে গেছে ওরা, যে আরে সত্যি তো এই ব্যাপারটা তো আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। তো তখন ওরা না মানে চা বসে বসে চা খাচ্ছে, ওরা উঠে দাঁড়িয়েছে, বলছি বাবা চ চ চ দেখি তাহলে কি হলো কি হলো। এবার তখন বাবলু বলছে তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, তোমরা এখানেই বসো। তখন বলছে যে হ্যাঁ সেটা ঠিক, এখন তো ভোর হয়ে গেছে, এখন নিশ্চয়ই ওখানে লোকজন আছে, কেউ নিশ্চয়ই ওনাকে বাঁচিয়েই নিয়েছে। তখন বাবলু বলছে যে চা ফা খাওয়া হয়ে গেছে তোমাদের, চলো এবার গাড়িতে উঠে, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তো স্বাভাবিকভাবেই শুভম বলছে যে কেন, কি হয়েছে, কিছু তো বল। তখন বলছে না আমি পরে বলবো, চলো দীঘা পৌঁছোই তারপরে বলছি। তো ওরা গাড়িতে উঠেছে এবং পুরো সময়টা মানে তালসারি থেকে দীঘা খুব বেশি ডিস্টেন্স নয়, কিন্তু ওই সময়টাও পুরো চুপচাপ ছিল, কোনো কথা বলেনি এবং সোজা গাড়ি নিয়ে একদম হোটেলের পার্কিংয়ে দাঁড় করিয়েছে। পার্কিংয়ে দাঁড় করিয়ে এবার শুভম বলছি ব্যাপারটা কি বলতো, তুই বলতো কি হয়েছে ব্যাপারটা। তো ওকে ওদের ঘরে রুমে ডেকেছে। তো রুমে ডেকে তখন বাবলু বলছে যে দাদা তোমরা তো আমাকে বলছিলে যে আমি এইটুকু ঢেউ কেন সামলাতে পারলাম না, তো তোমরা ঠিকই বলেছ, যদি ওটা শুধু ঢেউ হতো তাহলে আমি নিজেকে ঠিকই সামলে নিতাম। কিন্তু বিষয় যেটা তোমরা দেখোনি সেটা হচ্ছে যে আমি ওখানে তো ওনাকে খোঁজার জন্য বা ওনাকে বাঁচানোর জন্য তো আমি সামনে এগিয়েছি, আমি তো সবার আগে ছিলাম। তখন বলছে হ্যাঁ তুই সবার আগে ছিলি। বলছে যে ওই মহিলা, ওই মধ্যবয়সী যে মহিলা, সে নাকি সমুদ্রের নিচে মানে ওই যে শুভম দেখেছিল যে ওই মহিলা হাওয়ায় মিলিয়ে গেল যাকে বলে, যেটা দেখে প্রথম শুভমের মনে হয়েছিল যে হয়তো ইনি ডুবে গেছে। তারপরে বাবলু যেটা বলে সেটা হচ্ছে
ওই বয়স্কা মহিলাটি তিনি কিন্তু সমুদ্রের জলের নিচে উনি নাকি ঘাপটি মেরেছিল। তো যেটা হয়, যখন বাবলু ওনাকে খোঁজার জন্য, ওনাকে বাঁচানোর জন্য যখন অনেকটা এগিয়ে যায়, তখন নাকি পিছন থেকে বাবলু বুঝতে পারে যে কেউ একজন ওর একদম পিছনে রয়েছে। এবার একদম পিছনে যে রয়েছে সে যে শুভম নয় সেটাও জানতো, কারণ শুভম অনেকটাই দূরে ছিল তখন। এবার ও যখন ঘুরতে যায়, মানে জাস্ট মাথা ঘুরিয়ে যখন দেখতে যায় যে একদম ওর পিছনে কে রয়েছে, তখন ও একটা খুব বিশ্রী খ্যাটখ্যাটে গলায় একটা হাসির আওয়াজ শোনে, যেটা কিন্তু ওর পিছন থেকে নয়, যেটা ওর মানে পায়ের নিচের জায়গা থেকে ওই আওয়াজটা পায়, মানে সমুদ্রের নিচ থেকে। এবার তখন যখন ও একটুখানি মানে কিউরিয়াসিটি হয় যে কে সমুদ্রের নিচে খ্যাটখ্যাট করে হাসছে, যখন ও তাকাতে যায়, যেহেতু তখন অন্ধকার ছিল, খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, সেই মুহূর্তে মনে হলো ওর কেউ যেন সজোরে ও দু পা ধরে সমুদ্রের নিচ থেকে জোরে টান মারল। এবং এই টানটা যখন মারে, স্বাভাবিকভাবেই ও কিন্তু টাল সামলাতে পারে না, ও পড়ে যায়। এবং এই পড়ে যাওয়াটাই পিছন থেকে শুভম এবং ওর যে মাস্তুতো দুই ভাই তারা দেখে, এবং তারা দেখে ভাবে যে ওই যে একটা ছোট ঢেউ এসেছিল, সেই ঢেউতে ও হয়তো টাল সামলাতে পারেনি, তাই ও পড়ে যায়। যেটা কিন্তু একেবারেই সত্যি ঘটনা নয়। ও কিন্তু মানে ওই যে ঢেউটা এসেছিল সেই ঢেউতে টাল সামলাতে না পেরে পড়ে গেছে, সেটা কিন্তু একেবারেই নয়। যাই হোক, তো এরপরে ও যখন জলের নিচে ও যখন ওরকম মুখ থুবড়ে পড়ে যায়, ও পরিষ্কার বুঝতে পারে ওকে কেউ জাপটে ধরেছে, এবং জাপটে ধরে কেউ যেন ওর কানের কাছে ওরকম একটা বিশ্রী খ্যাটখ্যাটে গলায় হাসছে। এবং ও যতটুকু মানে ওই অন্ধকারে জলের মধ্যে সেভাবে তো দেখা সম্ভব হয় না, কিন্তু যতটুকু বুঝতে পারে যে এটা কিন্তু ওই মহিলাটাই, যে মহিলাটাকে ওরা দেখেছিল মানে ওরকমভাবে মাছ ধরছিল। তো এবার ও চিন্তা করে যে ইনি মানে দেখুন, একটা মানুষ যখন ওরা যখন বিচে প্রথম ঢোকে, তখনই ওরা দেখেছিল ওই মহিলা ওখানে রয়েছে, এবং একমাত্র ওই মহিলাই ওখানে ছিলেন। এবার ওই মহিলা ওদের দিকে একটা খুব অদ্ভুত দৃষ্টিতে একটুখানি বুড়ো কুঁচকে ওদের দিকে তাকিয়েছিল, কারণ স্বাভাবিকভাবেই ওর মানে ওরা দেখে ভেবেছিল যে হয়তো ইনি এখানে একান্তে মাছ ফাছ ধরছে, আমরা এত এসেছি, হয়তো ওনার একটু বিরক্ত লাগছে, এরকম হয়তো একটা বেশ, মানে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় হিসেবেই ওরা নিয়েছিল। এবার ও যখন মানে ওরকম জলের মধ্য দিয়ে ওরকম ঘটনাটা ঘটছে, মানে ও তখন অনেকটা নিচে নেমে গেছে, অনেকটা মানে দ্বীপে চলে গেছে সমুদ্রে। তো স্বাভাবিকভাবেই ও মানে ওইরকমভাবে যে ওকে জাপটে ধরেছে, ওই জাপটে ধরাটাকে ও ছাড়ানোর চেষ্টা করছে, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষই চেষ্টা করবে। তো বাবলুও চেষ্টা করেছে। তো যখন এভাবে ও জাপটে ধরে যখন চেষ্টা করছে, তখন নাকি খুব বিশ্রী একটা গলায়, এবং মানে যে ভয়েসটা শুনছে এবং বুঝতে পারছে সেখান থেকে মানে চরম দুর্গন্ধ আসছে, ওকে বলছে যে এই শুভক্ষণে তোকে পেয়েছি, তোকে ছাড়বো বলে নাকি? তোকে আজকে আর ছাড়ছি না, এবং তোর সাথে যে বাকি আরও তিনজন এসছে তারাও কেউ রক্ষা পাবে না, এটা ওকে বলেছে। এবার বাবলুর তো দম বন্ধ হয়ে আসছে, ওরকমভাবে জলের নিচে কতক্ষণ মানুষ নিজের ব্রিথটাকে হোল্ড করে রাখবে, তাই না? এবার ও প্রাণপণে মানে ঝটাপটি দিচ্ছে, মানে ওই জাপটে ধরাটাকে ছাড়িয়ে কোনো রকমভাবে বেরোনোর, কিন্তু সেটা মানে পসিবল হচ্ছে না। মানে ও যেটা বলেছে যে এতটাই মানে ওই যে জাপটে ধরেছে তার এত গায়ের জোর, আর ওই জলের মধ্যে মানে ও পা ছুটছে, হাত পা ছোড়ার চেষ্টা করছে, কিন্তু কিছুই যেন হচ্ছে না। এবারে যেহেতু বাবলুর বাবা গাড়ি চালাতেন, এবং শুভমদের গাড়ি চালানোর আগে উনি একটা কোম্পানির হয়ে গাড়ি চালাতেন, ওই বাবলুর বাবা। তো ওনাকে বিভিন্ন সময় দিনে রাতে অনেক জায়গায় গাড়ি নিয়ে যেতে হতো। তো তখন নাকি বাবলুর যিনি ঠাকুমা ছিলেন, তিনি নাকি বাবলুর বাবাকে বলেছিলেন যে তুই তো রাত দুপুরে গাড়ি টাড়ি নিয়ে বেরোস, অনেক অনেক জায়গায় যাস, ঘুরে বেড়াতে হয়, কাজ করতে হয়, তো তুই কিন্তু হনুমান চালিসা পাঠ করবি। এবার ওর বাবা প্রথম প্রথম শুনতো না, মানে তখন ওর বাবার অল্প বয়স ছিল। তো উনি নাকি একবার খুব বিপদে পড়ে গেছিলেন, পাহাড়ের দিকে কোনো একটা জায়গায় নাকি গাড়ি নিয়েছেন। তো সেই ঘটনাটা শুভম বলেছে অন্য একটা ইমেল করেও লিখে পাঠাবে, ওর বাবলু বাবার জীবনের ঘটনা। তো যাই হোক, আজকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো ও যেটা বলেছে ইমেলে, যে একবার নাকি বাবলুর বাবা খুব মারাত্মক একটা সিচুয়েশনে ফেসে গেছিলো, মানে একটা এমন সিচুয়েশন হয়েছিল মানে উনি আর বাঁচবে না, উনি বুঝে গেছেন যে ওনার পক্ষে আর বাঁচা সম্ভব নয়। তো উনি মানে ওনার মা ওনাকে বলতো তুই হনুমান চালিসা পাঠ করবি, তো উনি সেভাবে কোনোদিনই করতেন না। তো উনি যখন কিছুই মানে যখন একটা সিচুয়েশনে পড়ে গেছিলেন, তো তখন উনি নাকি শুধু শ্রী বজরংবলীর নাম করেছিলেন। তো তারপরে সেখান থেকে উনি
কোনোভাবে উদ্ধার পান। এবং তারপরে বাবলু যখন এই গাড়ি চালানোর কাজ শুরু করলো তখন বাবলুকে ওর বাবা বলেছিল, আমি কিন্তু ভুল করেছিলাম, তুই কিন্তু এই ভুলটা করবি না। এবার তখন একটা এমন সিচুয়েশানেও পড়ে গেছে, মানে ওর দম বন্ধ হয়ে আসছে। এবার ওর পক্ষে তো সেই সময় সেই হনুমান চালিসা পাঠ করাও ওর পক্ষে সম্ভবপর হচ্ছে না। তো ও না শুধু সেই বজরংবলীদেবকে স্মরণ করছে, স্মরণ করতে করতে মানে ও এরকম করছে। আর ওই মহিলা নাকি প্রচণ্ড জোরে নাকি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে ঘ ঘ ঘ ঘ করে, মানে যাকে বলে সে মানে রাগে ফুঁসছে টাইপের। এবং একটা তীক্ষ্ণ কিছু একটা মনে হলো, ওর পিঠটায় মনে হলো যেন চিরে দিয়ে বেরিয়ে গেল। এবং ও তখন হাতটা উপরে তুলেছে এবং সেই হাতটাই শুভম দেখতে পায় এবং তখন ওকে ওর টেনে তোলার চেষ্টা করে। এবং যখন যে মুহূর্তে হাতটা উপরে তুলে দেয় আর পিঠে একটা মনে একটা কিছু চিরে যাওয়ার মতো কিছু একটা ঘটলো, তখন কিন্তু ওই যে আষ্টে পিষ্টে যে ধরার ব্যাপারটা ছিল সেটা রিলিজ হয়ে যায়, সেটা আর থাকে না। এবং সেটা থাকে না বলেই কিন্তু ও অ্যাকচুয়ালি উপরে উঠতে পারে। এবার এই কথাটা যখন শুভম এবং ওর দুই মাসুতো ভাই শোনে, ওরা না মানে অবাক হয়ে যায় শুনে যে এটা আবার কি বলছে। এবং শুভমের যে দুই ভাই ছিল, স্পেশালি ওরা দুজন, ও মানে একটু ইয়ার্কি করেই বলেছে যে কিরে কালকে রাতে কি তুই তুই মানে নেশা ভান ঠান কিছু করেছিলি নাকি, তোর হঠাৎ করে এরকম মনে হলো কেন? তো তখন শুভম বলছে, না 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 ওরকম কিছু বলিস না, কারণ ও খুব ভালো ছেলে, ও এবং ওর বাবা দুজনেই খুব ভালো। মানে ওরা নেশা ভান এসব মানে যা হয় আর কি, গাড়ি ফাড়ি যারা চালায় তারা অনেক সময় নিজেদেরকে ফিট রাখার জন্য বা যাতে লং টাইম তারা জেগে থাকতে পারে, অনেকেই নেশা ভান করে থাকে। তো সেই জায়গা থেকেই ওর দুই ভাই কথাটা বলেছে। কিন্তু শুভম জানে, মানে যেহেতু বহু বছর থেকে ওদের ফ্যামিলিকে চেনে, তো বলছে না না ওরকম কোনো ব্যাপার না, ও বা ওর বাবা কেউ এরকম নেশাভান কিছু করে না। তো ওর যে দুই ভাই ছিল তারা তো মানে পুরো রীতিমতো হাসছে, বলছে এরকম দেখ তুই মানে মানছি তুই টাল সামলাতে না পেরে পড়ে গেছিলি, কিন্তু তাই বলে এরকম গল্প ফাঁদিস না। তো তখন বাবলু অনেকক্ষণ শুনে টুনে বলছে, আচ্ছা তোমরা তো আমাকে নিয়ে এলে, আমি ওখানে ছিলাম, শুভমদা ছিল, তোমরা বলো তো তোমরা কি ভদ্রমহিলাকে আর দেখেছো? তখন ওই দুই ভাই বলছে, দেখ আমরা তো অন্য দিকটায় ছিলাম, হয়তো উনি উঠে অন্যদিকে চলে গেছে। আর যারা এই ধরনের সমুদ্রে ধর মাছ ফাছ ধর তারা অনেক সাহসে, তারা ডুব সাঁতার থেকে শুরু করে অনেক কিছু জানে। তাকে দেখা যায়নি বলে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সে ডুবে গেছে। আর যদি সে সেটা ঘটেও থাকে তাহলে তোর পা ধরে সে ডুবে গিয়ে সে নিজে বাঁচার চেষ্টা না করে সে তোর পা ধরে টানবে, তোকে দেখে হাসবে, তোকে জাপটে ধরে থাকবে, তোকে ছাড়বে না, বলবে, এগুলো কিন্তু আমরা বিশ্বাস করছি, তুই এসব বেকার কথা আমাদেরকে বলিস না, এগুলো তুই নিজের কাছে রাখ, এরকম করে বলেছে। এবার বাবলু তো পুরো কাছু হয়ে গেছে, মানে ও ভাবছে যে সত্যি তো আমি যেটা বললাম এটা মানে কারোর পক্ষে বিশ্বাস করাটা একটা বড় ব্যাপার, একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা কি করে কেউ বিশ্বাস করবে। এবার তখন শুভম বলছে, ঠিক আছে ছাড় ওসব নিয়ে আর কথা বলে লাভ নেই, আমরা এবার ব্রেকফাস্ট করে ঘুরতে যাব। এবার ওরা ওখানে ব্রেকফাস্ট করে এবং ব্রেকফাস্ট করে বাবলু কিন্তু কিছু খায় না। বাবলু বলছে, না আমি খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যদি ইচ্ছা হয় আমি লাঞ্চ খাবো, কিন্তু ব্রেকফাস্ট আমি কিছু খাবো না। যাই হোক, তো ওরা তারপরে আবার ওখান থেকে ঘুরতে বেরিয়ে গেছে। এবার বাবলু কিন্তু মানে ওই ঘটনার পর থেকে বাবলুর সেই নাচ করার যে ইচ্ছে বলুন বা ঘোরার ইচ্ছে, সে সব কিছুই যেন কোথায় উড়ে গেছে। ও মানে পুরো গুম হয়ে আছে, খুব বেশি কথা বলছে না, শরীরটা ওর ভার লাগছে। আর শুভম এদিক থেকে ভাবছে যে ও যখন ওর ভিডিওটা বানাচ্ছিল, বাবলুর জন্য যখন ভিডিওটা বানাচ্ছিল, সেই সময় কিন্তু শুভম নিজে দেখে যে ওই মহিলা সে মাছ ধরছিল, সে ওর দিকেও তাকাচ্ছিল এবং সে তারপর আস্তে আস্তে সমুদ্রের অনেক ভিতরে চলে যায় এবং তারপরে হঠাৎই সে মানে যাকে বলে উধাও হয়ে গেল, তাকে চোখের সামনে একেবারে হাওয়ায় মিশে যেতে দেখলো। তো তখন ভাবছে যে বাবলু এই কথাটা বলছে, সেই কথাটা আমার দুই ভাই বিশ্বাস করছে না, বিশ্বাস করার কথাও নয়, সেটাও মেনে নিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই মহিলাই বা গেল কোথায়, আর হঠাৎ করেই বাবলুরই বা এরকম ঘটনাটা তাহলে কেন ঘটলো, কিছু কি সত্যিই তাহলে ব্যাপার আছে? দেখুন, আমরা অনেক সময় অনেক কিছুকে না খুব লাইটলি নিই, ভাবি যে আচ্ছা এটা তো ঠিক আছে কোনো ব্যাপার না, এটা এরকম সেরকম কিছু ব্যাপার না। কিন্তু দেখুন, অনেক ব্যাপারকে আমরা যতই লাইটলি নিই না কেন তার ভিতরে কিন্তু একটা মানে একটা আলাদাই কোনো সিগনিফিকেন্স থাকতে পারে। তো সেই বিষয়টাই কিন্তু শুভমের মনে চলছিল এবং শুভম ভাবছে যে কোথাও তো একটা গণ্ডগোল আছে। ওই মহিলা সত্যি সত্যিই হয়তো ডুবে যায়নি, সে হয়তো ওইভাবেই ওকে ওর পাটা চেপে ধরেছিল, কিন্তু তারপরে পরক্ষণেই শুভমের মনে হচ্ছে যে ওই মহিলা বাবলুর পা চেপে কেন ধরলো।
মানে নিশ্চয়ই এটার পিছনে কোনো না কোনো কারণ তো থাকবেই, কিন্তু সেই কারণ কিছুই বোঝা গেল না, কারণ বাবলুর কাছে সেরকম কিছুই নেই, না বিশাল টাকা পয়সা আছে না কিছু আছে। আর ওকে ওইভাবে সমুদ্রের নিচে নিজে ওইভাবে গুমটি হয়ে থাকবে, ওর পা চেপে ধরবে, এটা করে ওর লাভটা কি? লাভ তো কিছুই নেই। তো ভাবছে যে সত্যি তো এই বিষয়টা তো ঠিক বোঝা গেল না। যাই হোক, ওরা তারপরে ঘুরে ঠুরে চলে আসে বিকেলবেলা। বিকেলবেলা এসে ওরা বিচে আর কি, মানে বিচে কিছুটা সময় কাটাবে আর পরের দিন সকালবেলা ওদের বেরিয়ে যাওয়া। তো এসে ঘুরেছে চড়েছে এবং তারপরে বিচে বসে আছে। এবার বাবলু কি করেছে, বাবলু মানে যে মেয়েটিকে ভালোবাসতো, তো তার সাথে কথা বলার জন্য ও বিচে সবাই ঘুরছে, তো ও একটু দূরে গিয়ে কথা বলছিল ফোনে। এবার বাবলু যখন নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে একটু সাইডে যায়, এবং তখন কিন্তু আম, যাকে বলে তখন বিচে প্রচুর লোক, এবং ওরা ওল্ড দীঘা বিচে ছিল, সেখানে যথেষ্ট লোকজন রয়েছে। এবং ও কথা বলছে, তো কথা বলতে বলতে আর এরা বিভিন্ন খাওয়া দাওয়া করছে, গল্প করছে, ছবি টবি তুলছে। তো হঠাৎ করেই যখন একটু হয়ে গেছে সময়, ধরুন ওই 10-15 মিনিট হয়ে গেছে, বাবলু না পুরো দৌড়তে দৌড়তে দেখছে উল্টো দিক থেকে আসছে। তো তখন ওর যে দুই ভাই ছিল, শুভম, ওরা বলছে, কী রে দৌড়চ্ছিস কেন, কি হয়েছে? তখন ও বলছে যে শুভমকে আর কি বলছে, শুভমদা তোমাকে ওই কালকে যে মহিলাকে দেখলাম না, যে ও মাছ ধরছিল ওই ভোর রাতের দিকে, তো সেই মহিলা ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে। আর মহিলার না মানে চোখগুলো কীরকম যেন আমার লাগলো দেখে, আর আমাকে দেখে না একটা কীরকম করে তাকালো, আর আমার সেই মানে আগের দিনের কথাটা মনে পড়ে গেল, উনি যেভাবে আমরা পা ধরে টানছিল, ওনার আমার সাথে কিসের শত্রুতা সেটা তো বুঝতে পারছি না। কি অদ্ভুত বিষয়, আমার খুব মানে ভয় লাগলো দেখে, তো আমি দৌড়ে চলে এলাম। তো এটা শুনে না শুভমের যে মাস্তুতো যে দুই ভাই তারা পুরো হাসছে, বলছে তুই তাহলে জিজ্ঞেস করতি, তুই দৌড়ে না এসে তুই তাকে জিজ্ঞেস না করে তুই দৌড়ে চলে এলি, তুই জিজ্ঞেস কর যে আপনি আমার পা কেন চেপে ধরেছিলেন, কারণ তার মানে তুইও জানিস যে তুই মিথ্যে কথা বলছিস। তো তখন বাবলু বলছে যে দাদা তোমরা হয়তো হাসাহাসি করছো, কিন্তু আমি জানি না কেন আমার ওনাকে দেখে প্রচণ্ড ভয় লাগলো। উনি বলছে যে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছো, জানো আমি গাড়ি নিয়ে মালদা গেছি, আমি গাড়ি নিয়ে শিলিগুড়ি গেছি, পাটনা গেছি, আমার কোনো দিন ভয় লাগেনি, আমি রাতের বেলা গাড়ি চালিয়ে ফিরেছি, এরকমও হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি জানি না আমার ওনাকে দেখে কেন প্রচণ্ড ভয় লাগলো, তো আমি ওখান থেকে দৌড়ে চলে এলাম। তো তখন শুভম বলছে ঠিক আছে চ, আমাদেরকে নিয়ে চ। তো বাবলু বলছে হ্যাঁ এটা ঠিক, এটা ভালো বলেছো, চলো তোমরাও চলো। তো বলে যেখানে ওই মহিলাকে দেখা গেছিল, ও কী করেছে, ওদের তিনজনকে ওখানে নিয়ে গেছে। ভালো কথা, নিয়ে গেছে। এবার নিয়ে গিয়ে দেখছে ওখানে কেউ নেই, মানে ওখানে আর মানে ওই মহিলা নেই, ওখানে এমনি লোকজন আছে, যথেষ্ট লোকজন আছে, দু একটা হকার রয়েছে, কিন্তু ওই বুড়ি মহিলাটি মানে বয়স্কা মহিলাটি নেই। তো বলছে তাহলে হয়তো এদিক ওদিক চলে গেছে, তো এটা হতেই পারে, ওখানে যে উনি দাঁড়িয়ে থাকবে সেটার তো কোনো মানে নেই। এবার যাই হোক, তো ওর যে মাস্তুতো যে দুই ভাই ছিল তারা বললো যে দেখো এসব বেকার, এসবের মধ্যে পড়ো না, ঠিক আছে উনি ছিল হয়তো, উনি তো এখানে কিছু কোনো কাজের জন্যই এসেছিল, উনি তো ট্যুরিস্ট নয় যেখানে ঘুরে ঘুরে বেড়াবে, তো হয়তো চলে গেছে, ব্যাপারটা বাদ দাও। তো ওরা বাইরে কিছু জায়গায় খাওয়া দাওয়া করে করে ওরা হোটেলে চলে আসে। এবার বাবলু এত ভয় পেয়ে গেছে, বাবলু বলেছে যে আমি আর বেরোবো ঠেরোবো না, মানে ওদের একটা প্ল্যান হয়েছিল যে ওরা ওই ডিনারের পরে 10টা নাগাদ একটু মার্কেটটা ঘুরবে, ওখানে ওই কিছু কেনাকাটি করবে এরকম, তো ওটা হেঁটেই যাবে। তো বাবলুকে বলছে না আমরা গাড়ি নেবো না, তো তুমি আসতেও পারো নাও আসতে পারো। তো বাবলু বলছে আমি আর বেরোবো না, আমি একদম সকালবেলা গাড়ি গাড়ি পার্কিং থেকে নিয়ে বের করবো, আমি শুয়ে শুয়ে থাকবো। এবার ওরা 10টা 10:30 নাগাদ খাওয়া দাওয়ার ডিনার সেরে ওরা তিনজনে বেরিয়েছে। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে শুভম একটা জিনিস দেখার জন্য, মানে ওখানে কিছু আর্ট পিস রাখা ছিল, তো সেই আর্ট পিসগুলোও দেখছিল, ওর আর্টের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, তো আর্ট পিসগুলো দেখছে। তো দোকানটা কিন্তু যথেষ্ট বড় দোকান, এবং একটা মার্কেটের মধ্যে দোকান, প্রচুর লোকজন রয়েছে, দীঘা বুঝতেই পারছে রাত 10টা মানে বিশেষ কিছুই না। সেইখানে যখন ও আর্টগুলো দেখে বেরোচ্ছে, হঠাৎ করেই শুভম দেখছে ওই মহিলাটি, যে মহিলার কথা বাবলু বলছিল, যে মহিলাকে ওরা আগের দিন ভোর রাতে বিচে দেখেছিল, যাকে দেখে মনে হয়েছিল যে সে হাওয়ায় মিলিয়ে গেল বা হয়তো সে সমুদ্রের জলে ডুবে গেছে, সেই মহিলাকে ওখানে দাঁড়াতে দেখেছে। এবং আরও অদ্ভুত যে বিষয়টা শুভম যেটা লিখেছে, যে ওই মহিলা ওর দিকেই তাকিয়ে আছে, এবং ঠিক বাবলু যেভাবে বলেছে যে প্রচণ্ড রেগে চোখগুলো পুরো লাল, মানে অদ্ভুত টাইপের দেখতে তাকে লাগছে, মানে তাকে যদি ফট করে কেউ দেখে না,
যে কেউ ভয় পাবে, মানে ভয় পেতে বাধ্য। তার চুলগুলো মানে সাদা পাকা, কাঁচা পাকা চুল এবং প্রচণ্ড কুচকোনো, এবং চুলগুলো দেখে মনে হচ্ছে না বহুকাল সে স্নান করেনি। চোখগুলো অদ্ভুত রকমের, বলছে কোনো সাধারণ মানুষের চোখ ওরকম হতে পারেই না, এটা হওয়া সম্ভব নয়, কোনো মানে খুব রুগী ব্যক্তি হতে হবে তাকে। এবং মহিলা কিন্তু যথেষ্ট চেহারাবান, মানে চেহারা স্বাস্থ্য যথেষ্ট ভালো, এবং অদ্ভুত রকমভাবে মুখটাকে বিকৃত করে ওর দিকে তাকিয়ে রয়েছে। আর ওনার সারা শরীরের আশপাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, মানে পচা মাছের যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম। এবার ও যখন এটা দেখে না, ওর বলছে আমি জানি না কেন, আমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে কলেজ পাশ করেছি, আমি অনেক রকম মানে ওর পড়ার বাইরেও অনেক ধরনের বই পড়া, গল্পের বই বলুন বা অনেক রিসার্চ পেপারও পড়েছে। বলছে আমি কোনো দিন কোনো কিছু দেখে যে এরকম ভয় পেতে পারি এত পড়াশুনো করার পর আমি জীবনে কোনো দিনও ভাবিনি। তাও আবার এরকম একটা জায়গা যেটা এমন নয় যে অনেক গভীর রাত বা খুব ভোর রাত, সেরকমও নয়। এবং ও যখন এটা দেখে, ও না বলছে আমি বেশিক্ষণ তাকাতে পারিনি, এত বীভৎস সেই মহিলার দৃষ্টি। এবং ও যখন কিছুটা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে যখন পিছন ফিরে দেখছে, একবার পিছন ফিরেও দেখার চেষ্টা করে, তখন দেখছে যে ওই মহিলা কিন্তু ওর দিকেই তাকিয়ে রয়েছে। ভাবুন, অত ভিড়ে আছে যথেষ্ট লোকজন রয়েছে, এবং সেটা দেখে না ওর বলছে যে আমি জানি না কেন আমার মাথা থেকে পা অবধি একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এবং আমার শরীরটা পুরো ভারী হয়ে এলো। এবং তারপরে কিছু দূর গিয়েই দেখে ওর দুই ভাই ওখানে, ওরা কিছু জিনিসপত্র দেখছে। তো ওদেরকে বলছে যে চল এখান থেকে চলে যাই। তখন বলছে কেন, আমরা এই এলাম, কালকে তো চলেই যাব। তখন এবার ও না মানে কথাটা বলতে পারেনি, শুভম তখন আর ওর দুই ভাইকে কথাটা বলেনি। এবার তারপরে ওই দূর থেকে শুভম যখন আবার দেখার চেষ্টা করছে, দেখছে ওই মহিলা ওখানে নেই। এবং তারপরেও ভাবছে যে মহিলার গা থেকে এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে, ওখানে ওরকম একটা দোকান, প্রচুর দোকান রয়েছে, পাশাপাশি অনেক দোকান, লোকজন ঢুকছে বেরোচ্ছে। ভাবছে যে কেউ ওনাকে কিছু বলছে না, মানে এভাবে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে তো লোকজন বলার কথা যে আপনি দূরে যান, বা কেন আপনি এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছেন, এভাবে তাকিয়ে আছেন কেন। আর মহিলার না একটা অদ্ভুত রকমভাবে একটা কালো শাড়ি গায়ে দিয়ে রয়েছে, মানে কালো শাড়িটাকে মানে শাড়ি যেভাবে মানুষ পরে কুচি করে সেভাবে পরেনি, মানে জড়িয়ে রয়েছে টাইপের। ভাবছে যে উনি এভাবে দাঁড়িয়েছে, বাকি কেউ কিছু কেন বলছে না। এবার এরকম যখন চিন্তা ভাবনা করছে, ও ভাবছে ঠিক আছে আমি এগুলো কী ভাবছি, আমিও বাবলুর কথা শুনে আমারও কি মাথা টাথা গেছে নাকি। তো এইসব ও মাথা থেকে বাদ দিয়ে দেয়। এবং ও যখন ওখানটা দাঁড়িয়ে থাকে, মানে ওর যে বাকি ওর যে ভাইরা ওখানে কিছু কিছু কেনাকাটা করছিল, তো তখন আর দেখছে ওই মহিলা নেই। এবার কেনাকাটা হয়ে গেছে, এবার ওরা ভিডিও কল করছে বাড়িতে দেখানোর জন্য, শপিং টপিং করছে, কিছু লাগবে কিনা সব দেখানোর জন্য ভিডিও কল করছে। তো ও ভিডিও কল করেছে, ওর সাথে কথা হয়ে গেছে। এবার তখন ওই ওর মাস্ত দুই ভাই তারা ভিডিও কল করেছে বাড়িতে। এবারে ওখানে কিন্তু যেটা শুভম লিখেছে ইমেলে, যে ওইখানে কিছুক্ষণ আগে অবধিও কিন্তু ওই মহিলা ছিল না, এটা নতুন একটা জায়গা যেখানে মানে মার্কেটের অন্য একটা দিকের কথা আমি বলছি। হঠাৎ করেই দেখে যে ওই মহিলা ওর পিছনে এসে দাঁড়িয়ে গেছে, মানে একদম পিছনে এসে দাঁড়িয়ে গেছে। এবং সেটাও বুঝতে পারে কখন জানেন, ও লিখেছে যে ও বুঝতে পারে সেই চড়া দুর্গন্ধটা পেয়ে। যে মুহূর্ত নাকে ওই দুর্গন্ধটা আসে, ওর সঙ্গে সঙ্গে পিছনে ঘুরিয়ে দেখে ওই মহিলাভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবং মহিলার সারা গায়ে না, মানে যতটুকু আর কি পোর্শন দেখা যাচ্ছে গলার দিকে বা হাতের দিকে, ও লিখেছে যে পুরো শ্যাওলা টাইপের হয়ে গেছে, মানে কেউ যদি শ্যাওলা থেকে উঠে আসে, পাড়া পুকুর থেকে স্নান করে উঠে যদি কেউ আসে, তার গায়ে যেরকম শ্যাওলা লেগে যেতে পারে ঠিক সেরকম টাইপের, আর প্রচণ্ড বাজে একটা ভোটকা পচা মাছের গন্ধ। ও সঙ্গে সঙ্গে ওখান থেকে না মানে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে। এবং তখন না ওর মনে মাথায় বাবলুর কথাটা ঘুরতে থাকে, যে বাবলু আজকে বিকেলবেলা কিন্তু সেম কথাটা বলেছিল। এবার ও ভাবছে যে এই মহিলাটার কী ব্যাপার। ও ভাবছে যে আমরা বাবলুকে বললাম যে যাই গিয়ে গিয়ে দেখি, বা আমরা বাবলুকে বললাম যে ও কেন গিয়ে কথা বলেনি, ও তো যেচে কথা বলা উচিত ছিল। তা আমিও তো ভয় পাচ্ছি, আমিও তো কথা বলতে পারলাম না। এইবারে বাবলুর কথাটা ওর মনে আসে, এবং শুভম তখন ভাবে যে ঠিক আছে, এবার যদি আমি মহিলাকে দেখি, আমি মহিলাকে যেচে জিজ্ঞেস করবো যে আপনি 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 আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন। মানে ওর না তখন পুরো ইরিটেশন হচ্ছে, আর ও পারছে না নিতে। যাই হোক, তো ওরা ওখান থেকে গিয়ে আর দেখতে পায়নি, ও দুই ভাই চলে আসে এবং ওরা তারপরে হোটেলে চলে এসে শুয়ে পড়ে। মধ্যরাতে মানে এই 2:30-3টে নাগাদ হবে, হঠাৎ করেই ওর ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভেঙে গিয়ে যখন ও চোখটা খুলেছে, ও
ও চোখ খুলে দেখছে যে দুই ভাই ঘুমোচ্ছে, আর ঘরটা বেশ বড়। ওরা 4 বেডের একটা রুম নিয়েছিল, ঘরটা বেশ বড়। এবার যথারীতি ঘরে আলো ঠালো সমস্ত নেভানো রয়েছে, শুধু একটা নীল আলো ঘরে জ্বলছে। এবং সামনে একটা বড় কাবার্ড রয়েছে, ওদের যেখানটায় মানে খাটটা শেষ হচ্ছে ওর পায়ের দিকে, সেখান থেকে একটু স্পেস দিয়ে একটা বড় কাবার্ড রয়েছে। এবং কাবার্ডের পাশে একটা সোফা বসানো রয়েছে, দুটো সোফা রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল দুটো সোফা। ওই কাবার্ড আর সোফার পাশে যে ফাঁকটা রয়েছে, শুভমের হঠাৎ করে মনে হয়, ঘুম চোখে হঠাৎ করে মনে হয় যে ওইখানটায় কিছু একটা রয়েছে। এবার ওরা তিনজনে তিনটে ব্যাকপ্যাক নিয়ে এসেছে, ওদের ব্যাগগুলো সামনে যে টেবিল রয়েছে সেই টেবিলে রাখা। ফলে ওখানে নতুন করে কোনো ব্যাগ রাখার কোনো গল্পই নেই। এবং ও যখন ঘুম চোখে দেখার পর যখন একটু ভালো করে দেখে, তখন যখন ওর চোখ থেকে ঘুমের লেশটা অনেকটা চলে গেছে, তখন ও বুঝতে পারে যে ওখানে ও যেটা দেখছে সেটা মোর ক্লোজার টু আ হিউম্যান, মানে একটা মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। এবার না ওর মানে ইন্দ্রিয়গুলো যেন মনে হলো খুব সজাগ হয়ে গেল, খুব অ্যাক্টিভ হয়ে গেল। ভাবছে আমি কি দেখছি, আমি কি ঠিক দেখছি না আমি ভুল দেখছি, তো বুঝতে পারছে না। এবারে ওর না মানে প্রচণ্ড মানে ভয় লাগছে। এবার ওর দুই ভাই পাশে ঘুমোচ্ছে, কারণ সারাদিন ঘোরাঘুরি হয়েছে, তার আগের দিন রাতে ঠিকমতো ঘুমোয়নি কেউই। তো ওই দুই ভাই তো একদম মানে নাক ডেকে ঘুমোচ্ছে। এবার ও ভাবছে যে কি করব আমি, তাহলে কি কেউ রুমের ভিতরে ঢুকে গেল? এবং সঙ্গে সঙ্গে ওর মাথায় এলো মোবাইলটা যদি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলে মানে তাক করবো আর আমি বুঝতে পেরে যাবো। ও তো মনে মনে ভাবছে যে কোনো কিছু হয়তো ছায়া পড়ছে বা কিছু একটা এরকম ঘটনা ঘটছে, কারণ দরজা বন্ধ, ওদের ঘরে কে আসবে আর কেনই বা আসবে, কি করেই বা আসবে, আসার তো কথা নয়। এবার ও তখন হাতড়ে হাতড়ে মোবাইলটাকে হাতড়ানোর চেষ্টা করছে, তো হাতে যথারীতি মোবাইলটা এসছে। এবং ও যেটা লিখেছে যে ওর না মনটা তখন দেখবেন কিছু একটা ঘটার আগে বা কিছু যখন একটা ঘটতে চলে বা কিছু একটা ঘটার মধ্য দিয়ে যখন মানুষ যায়, যখন ও পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ও না, মানুষের কিন্তু একটা সিক্স সেন্স কাজ করতে থাকে যে কিছু একটা ভুল তো হচ্ছে, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। এটা অনেকের ক্ষেত্রেই হয়, তো ওর ক্ষেত্রেও সেটা হয়। এবং ও বুঝতে পেরে যায় যে কিছু একটা ভুলভাল হচ্ছে, এবং ওর সেই জন্য হাতটা রীতিমতো কাঁপছে। এবং হাতটা ওই কাঁপতে কাঁপতে ওর হাতের কাছে যে মোবাইলটা ছিল, তো সে ওর মোবাইলে যখন ফ্ল্যাশ লাইটটা অন করে, ও বুঝতে পারছে যে আমি একটা এমন কিছু দেখতেও পারি যেটা দেখার জন্য হয়তো আমি প্রস্তুত নই, বা যেটা হয়তো আমাকে পুরো নাড়িয়ে দিয়ে যাবে। তো ফ্ল্যাশ লাইট ওই দিকে তাক করতেই ও যেটা দেখে সেটা দেখে ও রীতিমতো চমকে যায়। ও দেখে যে ঠিক ওই কাবারটার পাশে যেখানে ওর মনে হচ্ছিল কেউ আছে, কোনো মানুষ টাইপের কেউ আছে, সেখানে সেই মধ্যবয়সী মহিলাটি দাঁড়িয়ে রয়েছে। তার চুলগুলো ওরকমই প্রচণ্ড খোঁচা খোঁচা কোঁচকানো টাইপের, তার চোখ দুটো বীভৎস টাইপের লাল, এবং মনিটা মনে হচ্ছে যেন একেবারে ওকে গিলে খেতে আসছে। এবং আরও একটা ও জিনিস দেখে, সেটা হচ্ছে ও জিনিসটার ঠিক নাম জানে না, কিন্তু ও ইমেলে জানিয়েছে যে ও যখন পুরী গেছিল সেখানকার যখন মাছের বাজারেও ঢোকে, সেখানে মাছ কাটতে একটা ধারালো দা টাইপের যে মানে জিনিস ব্যবহার করা যায়, একটা টুল বলা যেতে পারে, মাছ কাটার ক্ষেত্রে ওরা ব্যবহার করে, সেরকমই একটা লোহার ধারালো মাছ কাটার জিনিস হাতে ছিল। এবং ওর দিকে প্রচণ্ড আক্রোশের দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। এবং এটা দেখেও এত ভয় পেয়ে যায়, প্রচণ্ড জোরে চিৎকার করে এবং ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। এবার এই সিচুয়েশানে ওর যে মাসির ছেলেরা যে দুজন ছিল, ওদের ঘুমটা ভেঙে যায়। ওরা কী হলো কী হলো বলে চিৎকার করে মানে জাস্ট ধরপড়িয়ে ঘুম থেকে উঠেছে। এবং ওরা উঠে দেখে যে ওর না রীতিমতো হাত পা কাঁপছে, আর ও কিরকম একটা স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটা ওকে পরে ওর মাসির ছেলেরা বলে। তো ওরা ঘরের লাইট ফাইট জ্বালিয়ে ওর চোখে মুখের জল ঠল দিয়েছে, দিয়ে ওকে বলছে কী হয়েছে কী হয়েছে এরকম করে ওকে বলছে। এবং ওর খেয়াল নেই, মানে ও সেটা জানে না, ও পরে শুনেছে ও নাকি পুরো স্থির হয়ে এক দৃশ্যে মানে দূরের দিকে তাকিয়েছিল। তো পরে যখন ও একটু ধাতস্থ হয়ে যায়, ওকে তখন বলে যে কি রে তুই এরকম করলি কেন, তুই কি এরকম ঘুমের মধ্যে এরকম করিস নাকি? তখন ও বলছে যে আমি এরকম ঘরে একজনকে দেখেছি, ওই মহিলাটাকে দেখেছি। এবার তখন ওরা বলছে যে কি ব্যাপার, তুই বলছিস, ওই ছেলেটা বলছিল, তোদের কি হচ্ছে বলতো তোদের সাথে এরকম? কই আমরা তো কিছু দেখিনি, আমাদের তো এরকম মনে হয়নি যে ঘরের মধ্যে কেউ আছে। এবং এটা সত্যি খুব অদ্ভুত বিষয় যে ওর মামাতো যে দুই ভাই তারা ওই রুমেই ছিল, ওই রুমে ঘুমোচ্ছিল, ওরা কিছু টের পেল না, একমাত্র কিন্তু এদিকে শুভমই টের পেল। এবার কেন যে শুভমের এরকম মনে হলো সেটা কিন্তু ও নিজেও জানে না।
যাই হোক, তো ওই ঘটনার পরে আর শুভমের ঘুমঠুম কিছুই আসে না। সকাল হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা বেরিয়ে পড়ে। এবার ওদের যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল সেও তো এরকম এক্সপিরিয়েন্স করেছে। এবার তখন ওর শুভমের মামাতো ভাইরা ওই ছেলেটাকে বলছে, দেখ তুই এরকম বলছিস, শুভমও এরকম কিছু বলছে, দেখে তোদের সাথে কি হচ্ছে বলতো, আমরা তো কিছু বুঝতে পারছি না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। এবং যেরকমভাবে কথাবার্তা এগোয় বা যেরকম ওরা কথাবার্তা বলতে থাকে তাতে ও বুঝতে পারে যে ওর মামাতো দুই ভাই এই বিষয়টা খুব একটা কিন্তু বিশ্বাস করছে না। মানে ওদের কাছে একটা হাসি মজা টাইপের ব্যাপার, কিন্তু সত্যি সত্যি যে এরকম একটা কিছু ঘটনা ঘটছে মানে সেটা কিন্তু ওরা ঘুণাক্ষরও টের পাচ্ছে না, অথচ ওরা সবাই কিন্তু একসাথেই রয়েছে। যাই হোক, এবার দেখুন, এই ব্যাপারটা যদি এই দীঘা থেকে আসার পরে ব্যাপারটা যদি থেমে যেত তাহলে কিন্তু ব্যাপারটা মানে পুরো ঘটনাটাই অন্যরকম হতো। বোঝা যেত যে ঠিক আছে, কিছু একটা হয়তো দেখেছে, অনেক সময় হাওয়া বাতাস লেগে যায়, অনেক সময় অনেক কিছুর সংস্পর্শে মানুষ চলে আসে, সেই মুহূর্তটুকু অসুবিধা হয়, তারপরে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম হলো না। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন আমি বলছি এরকম হলো না। তার কারণ হচ্ছে, দীঘা থেকে বাড়ি চলে আসার পরে ওর মামাতো ভাইরা তাদের বাড়ি চলে গেল, এদিকে শুভম ওর নিজের বাড়িতে, ওদের যে ছেলেটি ড্রাইভার, যে ছেলেটি যে গাড়ি চালাচ্ছিল সে তার বাড়িতে। এবার যে ছেলেটি ড্রাইভার ছিল, যে ওদের গাড়িটা চালিয়ে নিয়ে গেছিল, যে এরকম একটা যার পা দুটো টেনে ধরেছিল, যার আটটু হলে হয়তো কোনোভাবে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারত, সে কিন্তু আসার পর থেকে আর কোনো কিছু তার সাথে কোনো কিছু ঘটলো না। সে কিছু আর মানে এটা রিপিট কিছু হলো না তার সাথে। আর ওদিকে ওর মামাতো দুই ভাই, তারা তো কিছু বুঝতেও পারেনি, তারা তারপরে তাদের নিজেদের নর্মাল লাইফে ব্যাক করে গেছে। এইবারে শুভম যেটা লিখছে যে ও মুম্বাইতে মাস্টার্সের জন্য তারপরে আর কি আইআইটি জয়েন করে, এবং সেখানে ওর প্রথম একটা মাস কিন্তু কোনো প্রবলেম হয়নি। ও প্রচণ্ড বিজি ছিল, নতুন জায়গা, নতুন করে সব কিছু সেট আপ করা, সব কিছু নিয়ে ও খুব বিজি ছিল, ও কিছুই বুঝতে পারেনি। কিন্তু যেটা ওর ওই প্রথম এক মাসও যেটা ওর সাথে হয়েছিল সেটা হচ্ছে, এই ব্যাপারটা মনে করলে না ওর খুব ভয় লাগতো। আর এই ভয়টা, ও যেটা বলছে যে ভয়টা কোনো ভৌতিক ভয় নয়, ও ভিতর থেকে যেন কেঁপে উঠতো টাইপের, মানে ওই বিষয়টা মনে করলে, ওই চোখ দুটো মনে করলে ওর কীরকম একটা শরীরটা করে উঠতো। যাই হোক, এক মাস তো খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো। এরপরে ও ওখানে একটা মানে স্টুডিও ভাড়া নিয়ে, অ্যাকচুয়ালি ওটা ওদের একজন আত্মীয়েরই স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল, তো ওখানে থাকতো। এবার যেটা ওর হওয়া শুরু হলো সেটা হচ্ছে যে রাতের বেলা যখন ও শুতো, দিনের বেলা কিন্তু কিচ্ছু না, ও একদম স্বাভাবিক, কোনো কোনো অস্বাভাবিকতা কিচ্ছু নেই। রাতের বেলা ও যখনই শুতো, ওর মনে হতো কিছুক্ষণ পরেই ওর মাথার কাছে কেউ আছে অথবা ওর পায়ের কাছে কেউ আছে, এরকম। এবং এটা না আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার বাড়িতে কাউকে কিছু বলতে পারছে না, তো ও তখন ভাবলো যে ঠিক আছে, আমি পড়াশোনা করতে করতে আমার এমনি অনেক রাত হয়ে যায়, বাকি রাত তো আমি লাইট জ্বালিয়ে শোবো। এবার ও লাইট জ্বালিয়ে শোয়া শুরু করলো, এবং ও মনে মনে ভাবলো যে ঠিক আছে, লাইট জ্বালিয়ে শুচ্ছি, এবার আর আশা করি আমার সাথে কোনো কিছু ঘটবে না বা কোনো প্রবলেম হবে না। বাট ও ভুল ছিল। কেন? ও যবে থেকে লাইট জ্বালিয়ে শোয়া শুরু করলো তবে থেকে ওর মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে বা পায়ের কাছে কেউ আছে সেরকম ছায়া কিছু ও দেখতো না ঠিকই, কিন্তু ওর মনে হতো, মানে ঘরে হয়তো এসি চলছে, ফ্যান অফ, শুধু এসি চলছে, ওর খালি মনে হতো ওর মাথার কাছ দিয়ে একটা, দেখবেন একটা বদ্ধ ঘর যেখানে হয়তো এসি চলছে বা চলছে না, যাই হোক, আপনার পাশ দিয়ে যদি কেউ বারবার যাতায়াত করে আপনি কিন্তু বুঝতে পারবেন, চোখ বন্ধ করে থাকলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। ওর ক্ষেত্রে কিন্তু এটাই হওয়া শুরু হলো। খালি মনে হতো ওর পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এবং ও যদি বেডরুমে থাকতো ওর মনে হতো বাথরুম থেকে আওয়াজ আসছে, বাথরুমে থাকলে মনে হতো ঘর থেকে আওয়াজ আসছে, এবং এইটা শুনলেই না আর একটা বিশ্রী টাইপের গন্ধ মাঝে মধ্যেই পেত। আর মাঝে মধ্যে, এটা রোজ হতো না, বাট মাঝে মধ্যে একটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে ঘুমের মধ্যেও খুব ভয় পেয়ে যেত। মানে মনে হতো যেন মানে ঘুমের মধ্যেও একটা, যেটাকে নর্মালি কেউ হয়তো বলবে আপনি স্বপ্ন দেখেছেন, কিন্তু ও যেটা লিখছে যে এটা ঠিক স্বপ্ন নয়। মানে স্বপ্ন বলতে আমরা যেটা বুঝি, মানুষ একটা স্বপ্ন দেখলো, এটা কিন্তু সেরকম স্বপ্ন দেখা টাইপের ছিল না। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে যে ওর খালি মানে মনের মধ্যে আসতো যে কেউ একজন ওর সামনে এসে দাঁড়িয়েছে, এবং সেই কেউ একজনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার মুখ যদিও স্বপ্নে দেখতে পেত, ওর মনে হতো যে ওই মানে মধ্যবয়সী মহিলাটি। এবং এইটা নিয়ে আস্তে আস্তে এত খারাপ ওর এক্সপেরিয়েন্স হতে থাকে, মানে রাতের ঘুম উড়ে যায়,
মানে হয়তো সপ্তাহে 1 থেকে 2 দিনও ঠিকঠাক ঘুমোতে পারতো, বাকি দিন কিন্তু নয় ওরকম আওয়াজ আসতো, নয় ও মধ্যরাতে ওরকম স্বপ্ন দেখেও খুব ভয় পেয়ে উঠে যেত। এরপরে ও একজন কাউন্সিলরের কাছে যায়, সেখান থেকেও কিছুটা কাউন্সিলিং করায়, সেটা একরকম যায়, কিন্তু বুঝতে পারে যে কিছু একটা অন্য সমস্যা হচ্ছে। তো তারপরে ও বাড়িতে বলে, বাড়িতে বলার পরে ওকে এক জায়গায় নিয়ে যায়, সেখানে ওকে একটা আংটি দেয়, একটা স্টোন দেয় এবং আর একটা তাবিজ মতো দেয় পরার জন্য, সেটাও পরে থাকতো, কিন্তু তাতে কিছুটা সমস্যা কমে, পুরোটা নয়। এবার ও ওই ছেলেটার থেকে শুনেছিল, ওদের যে ড্রাইভার যে ছেলেটা ছিল, সেই ছেলেটাতে বলছিল যে শ্রী হনুমান চালিসা পাঠ করতে। তো ওই সেই পাঠ করাও শুরু করলো, এবং ওই শ্রী হনুমান চালিসা পাঠ করার পরে আস্তে আস্তে কিন্তু ওর এই সমস্যাগুলো চলে যেতে থাকে। বাট এখনও ওর যেটা সমস্যা আছে, যেটা ও বলছে যে ঘটনাটা ঘটেছে আজ থেকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে মানে ওই মুখটাও হয়তো আর দেখতে পায় না, কিন্তু সেটা হয়তো ট্রমা থেকে হয়েছে, যেটা ও বলছে যে এটা মানে ও কাউন্সিলরের সাথে কথা বলেছে, বলছে এটা ট্রমা থেকে অনেক সময় হয়, এটা আর নিজে থেকেই চলে যাবে। ও না ওই স্বপ্নটা দেখে মাঝে মধ্যে যে ওরকম সমুদ্রে ওরা ভোর রাতের দিকে গেছে, ওরকম কাউকেও দেখছে, ওইটা দেখার পর না ওর হাত পা এখনও কাঁপতে থাকে। তো এইটা ওর একটা এখনও সমস্যা, যেটা খুব রেয়ার হয়, বলছে হয়তো 2-3 মাসে একবারে, বছরে হয়তো 3-4 বারই হয়, বাট এখনও সেটা মাঝে মধ্যে হয়, আর যেদিন হয় সেদিনও কোনো কাজ করতে পারে না। তো এইটা একটা ব্যাপার। তো এরপরে ও মানে টানা অনেক বছর কোনো সি বিচে যায়নি। তো রিসেন্ট ও ওর বিয়ে হয়, তো বিয়ের পরে পুরো ফ্যামিলি মিলে ওরা পুরী গেছিল। তো পুরী গেছিলো, তো সেখানে ওরা একটা বড় একটা হলিডে হোম বুক করেছিল, তো সেখানে আর একটা ফ্যামিলিও এসেছিলো। তো সেখানে একজন ভদ্রমহিলার মুখে ও দীঘার গল্প শোনে, ওরা সবাই মিলে আর কি গল্প করছিল। তো সেখানে একজন আর কি বলে যে দীঘাতে এক সময় অনেক রকমের, দেখুন সব জায়গাতেই ভালো খারাপ ঘটনা তো ঘটতেই থাকে, এবং একটা সময় দীঘাতে অনেক খারাপ ঘটনাও ঘটতো। তো এরকমও হতো যে ওখানে অনেক ঝাউবন ছিল, ওখানে অনেক হয়তো কেউ ট্যুরিস্টদের মধ্যে কেউ তার মানে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার উপরে হয়তো হামলা হতো, অথবা যারা ধরুন মাছ ধরতে যেত সেখানে মেয়ে মহিলাদের উপরে অনেক ধরনের অত্যাচার হতো। তো সেই জন্য নাকি ওখানকার অনেক মানুষের এখনও বিশ্বাস করে যে ওই সব জায়গাগুলো কিন্তু, মানে দীঘার সব জায়গায় যে খুব ভালো তা কিন্তু নয়, ওখানে এখনও অনেক অতৃপ্ত আত্মারা কিন্তু ঘুরে বেড়ায়, যাদের সাথে হয়তো কোনো এক সময় কোনো খারাপ কাজ হয়েছে, তারা হয়তো মানে তাদের আত্মা তো শান্তি পায়নি, এবং তাদের হয়তো সে সময় মানে মারা যাওয়ার কথাও ছিল না। তো সেই অতৃপ্ত আত্মাদের কিন্তু অস্তিত্ব এখনও আছে। দেখবেন অনেক সময় আমরা শুনি যে দীঘায় গেছে খুব সাধারণ কোনো কারণে, খুব সাধারণভাবে, মানে যেভাবে হয়তো মানুষের প্রাণ চলে যাওয়ার কথা নয়, সেভাবে হয়তো মানুষের প্রাণও চলে যায়। তো সব ক্ষেত্রেই যে সেটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট তা কিন্তু নয়। তো মানে উনি আর কি, ও যেটা আর কি লিখেছে, যেটা ও শুনেছে, যে এই ধরনের অতৃপ্ত আত্মারা অনেক সময় কি করে, নিজেদের দল ভারী করার জন্য, বা তাদের একটা কি বলবো, তাদের একটা রাজ থাকে, সেখান থেকেও কিন্তু অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক, তো তারপরে থেকে ও পুরী গেছিলো, কিন্তু দীঘা কোনোদিনও যায়নি, এবং ওর সি বিচে আর ভালো লাগে না, মানে কীরকম একটা ওর মানে খা করে মনে হয় যেন সমুদ্রকে গিলে খেতে আসছে, এইরকম একটা ট্রমা কিন্তু ওর মধ্যে রয়ে গেছে। তো যাই হোক, আমি ওনাকে এটুকুই বলবো, যেটা আপনার সাথে ঘটেছে অনেকের সাথেই তো ঘটেনি, তো যাদের সাথে ঘটে না তারা হয়তো বুঝতে পারবেন আপনার সিচুয়েশানটা। তবে আমি বলবো যে জায়গা ভালো লাগে না আপনার, বা যেটা আপনার মনে হয় যে আপনার এখানে যাওয়ার উচিত না, বা আপনি মন থেকে ভালো ফিল করেন না, সেসব জায়গা আমার মনে হয় না যাওয়াই ভালো। তবে মনে এই ধরনের কিছু রাখবেন না, আপনি ভালো মানুষ, নিশ্চয়ই ভগবান আপনাকে নিশ্চয়ই দেখবে, অবশ্যই সেদিনও দেখেছেন, সেই জন্য আপনাদের সেবার কোনো ক্ষতি হয়নি। আর তবে ভালো যদি না লাগে, কোনো জায়গায় যদি মন থেকে ইচ্ছে না হয়, অবশ্যই যাবেন না। তো এটুকুই বলার ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, আজ পর্যন্তই, নমস্কার।